তারপর পকেট থেকে একটা রুমাল বের করে অনুর চোখের নিচে লেপটে যাওয়া কাজলটা মুছে দেয়। কান্না করার ফলে চোখের নিচে কাজলটা লেপটে গিয়েছিল। তোমার চোখে দেখেছিলাম আমি আমার সর্বনাশ। অনু বলল কি? নির্ঝর কোনো কথা বলল না। অনু বলল কি বললেন? নির্ঝর বলল জানি না। অনু বলল নিজে বলে এখন বলছেন জানি না। নির্ঝর বলল সত্যি জানি না। তোমাকে এখন ঠিক কি করা উচিত? অনু বলল মানে? নির্ঝর বলল জানি না। কথাটা বলে নির্ঝর রুমালটা পকেটে রেখে দিয়ে হাঁটা ধরে। অনু নির্ঝরের পেছন পেছন হাঁটছে না রীতিমতো ছুটছে। নির্ঝর ইয়া লম্বা মানুষ, তার উচ্চতার কাছে অনু নিছকই বাচ্চা। একেবারে হাতি একটা। অনুর কাছে তার স্বামীকে পৃথিবীর সবচেয়ে রহস্যময় চরিত্র বলে মনে হচ্ছে, যার হৃদয়ের বেলাভূমিতে কখনো মেঘ তো কখনো বৃষ্টি, আবার মাঝে মাঝে রোদ্দুরও উঁকি মারে। কি চায় এই রহস্যময় মানব? না, রহস্যময় স্বামী নামক এক অজানা চরিত্র। নির্ঝর ধীর পায়ে এগিয়ে আসছে অনুর দিকে। অনুর ভয়ে বুক কাঁপছে। যদি কাল রাতের মতো আবার না না অসম্ভব। বৌভাতের অনুষ্ঠান শেষে সবাইকে বিদায় দিয়ে অনু ঘরে চলে আসে। পোশাক পাল্টে বেশ আয়েশ করে বিছানায় বসতে নির্ঝরের আগমন ঘটে। নির্ঝরকে দেখে বিছানার একপাশে গুটিসুটি মেরে বসে পড়ে অনু। নির্ঝর ঘরে ঢুকে অনুর দিকে তাকাতেই অনু কাল রাতের কথা মনে পড়ে যায়। নির্ঝরকে এগিয়ে আসতে দেখে অনু ধুম করে দাঁড়িয়ে যায়। একটা ছোট্ট ঢোক গিলে বলতে শুরু করে, দেখুন মিস্টার চৌধুরী, আপনার সাথে আমাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। আমি অন্য কাউকে ভালোবাসতাম আর এখনো বাসি। কথাগুলো আমি আপনাকে কালই বলতাম, কিন্তু আপনি তো আপনার কাজে না না স্বামীগিরি ফলাতে ব্যস্ত ছিলেন, তাই বলার সুযোগটাই হয়ে ওঠেনি। কিন্তু শুনে রাখেন, যেদিন সে ফিরে আসবে সেদিন আমি। বাকি কথা বলার সুযোগ হয়নি অনুর। নির্ঝর অনুর চুলের মুঠি ধরে নিজের দিকে টেনে নেয়, তারপর ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। অনু বারবার হাত পা ছুটছে, কিন্তু কিছু করার উপায় নেই। অনু নির্ঝরকে সর্বশক্তি দিয়ে ধাক্কা দিতেই নির্ঝর পেছনে সরে যায়। অনু বলল, আপনি কি চান বলুন তো? এভাবে বারবার জোর করছেন কেন? যদি এতই শরীরের নেশা হয়ে থাকে তাহলে পতিতাপল্লীতে গেলেই পারতেন। কেন আমার আর সায়নের মাঝখানে এলেন? নির্ঝর বাকরুদ্ধ হয়ে তাকিয়ে আছে অনুর দিকে। তুমি তার কাছে যেতে চাও যে তোমার সবটা চায় না, কিন্তু তার কাছে যেতে চাও না যে তোমার ভালো মন্দ সবটা চায়। কথাগুলো বলেই নির্ঝর বিছানা থেকে একটা বালিশ ঢিল মেরে অনুর দিকে ছুড়ে দেয়। অনু বালিশটা হাতে নিয়ে বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। আর কোনো কথা হয়নি দুজনের মাঝে। নির্ঝর খাটের উপর উবু হয়ে শুয়ে পড়ে, আর অনু এখনো ওভাবেই দাঁড়িয়ে আছে। নির্ঝর অনুর দিকে না তাকিয়েই বলল, লাইটটা অফ করে দাও। অনু একটা ভেঙচি কেটে সোফার দিকে পা বাড়াতেই নির্ঝর বলল, না এই ঘর তোমার, না এই ঘরের জিনিসগুলো, তাই এই ঘরের কোনো জিনিস ব্যবহার করার অনুমতি তোমার নেই। অনু বলল, তাহলে আমি কোথায় শুব? নির্ঝর বলল, মেঝেতে। অনু বলল, কি? নির্ঝর বলল, ইচ্ছে করলে বারান্দা ফাঁকা আছে। অনু গোল গোল চোখে নির্ঝরের দিকে তাকিয়ে আছে। এই লোকটা উন্নত শ্রেণীর অসভ্য, অসভ্যতার সকল স্তর পার করে এসেছে। কথাগুলো নিজের মনে মনে বলে অনু মেঝেতেই গুটিসুটি মেরে শুয়ে পড়ে। একটু কষ্ট হলেও বেশ ক্লান্ত থাকায় ঘুম চলে এসেছে খুব দ্রুত। আর তো মাত্র একটি দিন। কালকে বাড়ি গিয়ে সায়নের কাছে চলে যাবে অনু সারা জীবনের জন্য। সায়নের কথা মনে পড়তেই অনুর কাছে কোনো কষ্ট যেন কষ্টই মনে হচ্ছে না। আচ্ছা, সায়ন কি মেনে নিবে আমাকে? নিবে না কেন? যা হয়েছে নিজের ইচ্ছের বিরুদ্ধে, এটা তো একরকম ধর্ষণই বলা যায়। সায়নের ভালোবাসার কাছে এইসব তুচ্ছ। উত্তরগুলো নিজেই নিজের মতো সাজিয়েছে অনু। ভোর রাতে একটু চোখ মেলতেই অনু দেখতে পায় নির্ঝর নিচের দিকে ঝুঁকে উবু হয়ে তাকিয়ে আছে অনুর দিকে। অনু বেশ ভয় পেয়ে যায়। আবারও কি কাল রাতের মতো? তখনই নির্ঝর বলে উঠল, আচ্ছা অনু, কখনো কি শুনেছ কোনো ছেলে কোনো মেয়ের নাক ফুলের প্রেমে পড়ে? কখনো কি শুনেছ একটা মেয়ের হুলুমুলু গালের প্রেমে পড়ে? কখনো কি শুনেছ কোন ছেলে কোন মেয়ের গালের মাঝখানে পড়া ছোট্ট টুলের প্রেমে পড়ে? আমি পড়েছি, একবার নয় বারবার পড়েছি। সেই প্রেমে পুড়ে ছারখার হয়েছি, তবুও বলতে পারিনি। কথাগুলো অনুর মাথার উপর দিয়ে যাচ্ছে। অনু বলল, মিস্টার চৌধুরী কি বলছেন এসব? নির্ঝর বলল, জানি না। কথাগুলো বলে নির্ঝর ঘর থেকে বেরিয়ে যায়। সিঁড়ি বেয়ে নিচে নেমে সদর দরজার কাছে যেতেই নির্ঝরের মা রাহেলা বেগমের চোখে পড়েন। ভোরবেলায় কোরআন তেলাওয়াত করার অভ্যাস ওনার। একটু পিপাসা পেয়েছিল, তাই পানি খেতে এসে কাউকে যেতে দেখেন। নিচু গলায় ডেকে ওঠেন, কে ওখানে? নির্ঝর বলল, আমি মা। রাহেলা বেগম বললেন, এত ভোরবেলায় কই যাও আব্বু? নির্ঝর বলল, একটু বাইরে যাব, ভালো লাগছে না। আর কথা বাড়াননি উনি। নির্ঝরের যখন মন খারাপ থাকে তখন সে বাইরে চলে যায় হাঁটতে। খোলা আকাশ, মৃদু বাতাস, এসব নাকি নির্ঝরের কাছে মন ভালো করার মেডিসিন। এখন বেশ ভোর হয়ে
হয়ে গেছে। তেমন আলো না ছড়ালেও সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছে। নির্জনের বলা কথাগুলো ভাবতে ভাবতেই বাহিরে আজানের ধ্বনি কানে যায়। অনু ঝটপট নামাজ পড়ে নেয়। নামাজের বিছানায় কেঁদে মুখ ভাসিয়ে দেয়। অনুর চাওয়া বলতে ওই একজনই, সায়ন। সকাল সকাল শ্বশুর বাড়ির সবার আবদার তারা আজ নতুন বউয়ের হাতে বানানো নাস্তা খাবে। অনু রান্নাঘরে ঢুকে বেশ হেলেদুলে রান্না করছে। আজই তার এই বাড়িতে শেষ দিন, তাই না হয় একটু সবার আবদার রাখলাম, তাতে দোষের কি? খাবার টেবিলে সবাইকে খাবার দেওয়া হয়ে গেছে, যে যার মতো বসে পড়েছে। তবে রাহেলা বেগম সোফায় বসে অনুর গতিবিধি লক্ষ্য করছেন। অনু সবার সাথে নিজের প্লেটটাও সাজিয়ে ফেলেছে। এবার অনু শাশুড়ি মায়ের দিকে চোখ পড়ে। অনু বলল, আন্টি আসুন না, খেতে বসুন। এবার রাহেলা বেগম তেলে বেগুনে জ্বলে ওঠে।